নমস্কার বন্ধুরা, বাংলা শিক্ষা চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা দেখব মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে 5টি 8 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। আর বলে রাখি, উত্তরগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সহজে পেয়ে যাবে। দেখো, প্রথম যে 8 নম্বরের কোশ্চেন, একদম টু দ্য পয়েন্টে লেখা, নীল বিদ্রোহের কারণ ও তার গুরুত্ব ফলাফল আলোচনা করো। দেখো, ভূমিকা। 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলার কৃষকরা নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার ও শোষণের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। এটি ছিল বাংলার ইতিহাসে অন্যতম সফল ও সুসংগঠিত কৃষক আন্দোলন। নীল বিদ্রোহের প্রধান কারণগুলি কি? দেখো, নীল বিদ্রোহের প্রধান কারণগুলি এখানে লিখতে হবে। দাদন প্রথা। নীলকররা চাষিদের বিঘাপ্রতি মাত্র 2 টাকা অগ্রিম বা দাদন দিয়ে নীল চাষ করাতে বাধ্য করত। একবার দাদন নিলে সুদের জালে জড়িয়ে চাষিরা আর কোনোদিন সেই ঋণ শোধ করতে পারত না। ধানের চাষ ক্ষতি। দেখো, নীল চাষের জন্য চাষিদের তাদের সবচেয়ে উর্বর জমিতে নীল বুনতে হতো। এর ফলে বাংলার প্রধান খাদ্যশস্য ধানের চাষ ব্যাহত হয় এবং তীব্র খাদ্য সংকট দেখা দেয়। অকথ্য অত্যাচার। কোনো চাষি নীল চাষ করতে অস্বীকার করলে নীলকররা তাকে বন্দি করত এবং চাবুক মারত। তার ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিত এবং গবাদি পশু লুট করে নিয়ে যেত। আইনের পক্ষপাতিত্ব। ব্রিটিশ যার ব্যবস্থা ছিল নীলকরদের পক্ষে, পঞ্চম আইন পাশ করে নীল চুক্তি ভঙ্গকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয়, যা চাষিদের দাসত্বে পরিণত করে। নীল বিদ্রোহের গুরুত্ব ফলাফল দেখো কীভাবে লিখতে হবে, একদম টু দ্য পয়েন্টে। নীল কমিশন গঠন। 1860 খ্রিস্টাব্দে এই কমিশন গঠন হয়েছিল। দেখো, বিদ্রোহের তীব্রতায় বাধ্য হয়ে ব্রিটিশ সরকার 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করে, বা একে ইন্ডিগো কমিশন বলা হয়। এই কমিশন ঘোষণা করে যে নীল চাষ সম্পূর্ণ চাষিদের ইচ্ছাধীন, কাউকে জোর করে নীল চাষ করানো যাবে না। কৃষক ও বুদ্ধিজীবীদের ঐক্য। এই প্রথম বাংলায় গ্রামীণ কৃষক এবং কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, যেমন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, এরা কাঁধে কাঁধ মিলিয়ে কোনো আন্দোলনে অংশ নেয়। নীলকরদের বাংলা ত্যাগ। বিদ্রোহের সাফল্যের পরে নীলকররা বাংলা থেকে পাততাড়ি গুটিয়ে বিহার ও উত্তরপ্রদেশে চলে যেতে বাধ্য হয়। দেখো, নেক্সট কোশ্চেন, 19 শতকের প্রথমার্ধে ভারতে সংগঠিত ওয়াহাবি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, ভূমিকা। ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। আরবে আব্দুল ওয়াহাব এবং ভারতে সৈয়দ আহমেদ বেরেলভির নেতৃত্বে ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হলেও ভারতে এটি দ্রুত একটি শক্তিশালী ব্রিটিশ বিরোধী ও জমিদার বিরোধী রাজনৈতিক অর্থনৈতিক আন্দোলনের রূপ নেয়। ভারতে ওয়াহাবি আন্দোলন ও সৈয়দ আহমেদের ভূমিকা। দেখো, মূল উদ্দেশ্য। রায়বেরিলির সৈয়দ আহমেদ ভারতকে দার উল হারব অর্থাৎ শত্রুদের দেশ থেকে দারুল ইসলাম অর্থাৎ ইসলামের দেশে পরিণত করার ডাক দেন, যার অর্থ ছিল সরাসরি ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। উত্তর পশ্চিম সীমান্তে লড়াই। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের একটি স্বাধীন শিখ রাজ্য এবং পরে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ নিহত হলে এই পর্বের অবসান ঘটে। বাংলায় ওয়াহাবি আন্দোলন। দেখো, তিতুমিরের নেতৃত্বে যে বারাসাত বিদ্রোহ হয় সেটা বাংলায় আবার ওয়াহাবি আন্দোলন নামেও পরিচিত। তিতুমিরের নেতৃত্বে বাংলায় এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন মীর নিসার আলী ওরফে তিতুমির। মক্কায় গিয়ে সৈয়দ আহমেদের সংস্পর্শে এসে তিনি অনুপ্রাণিত হন এবং বাংলায় ফিরে এসে আন্দোলন শুরু করেন। শোষণের বিরুদ্ধে প্রতিরোধ। তিতুমিরের আন্দোলনের মূলত 24 পরগনা, নদিয়া ও যশোর জেলার দরিদ্র মুসলিম ও হিন্দু কৃষকদের নিয়ে গড়ে ওঠে। তিনি স্থানীয় অত্যাচারী জমিদার যেমন কৃষ্ণদেব রায় এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। বাঁশের কেল্লা ও সমান্তরাল শাসন। দেখো, পয়েন্টটা একদম টু দ্য পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিতুমিরের বারাসাতের নিকটবর্তী নারকেলবেড়িয়া গ্রামে একটি বিখ্যাত বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিনি নিজেকে স্বাধীন বাদশাহ ঘোষণা করেন এবং কর আদায় শুরু করেন এবং নিজস্ব শাসন ব্যবস্থা কায়েম করেন। অবসান। 1831 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কামানের গোলার সাহায্যে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করে দেন।
তিতুমির ও তার বহু অনুগামী যুদ্ধে বীরের মতো লড়াই করে শহীদ হন। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশন লিঙ্ক থেকে একদম পেয়ে যাবে, একদম ফ্রিতে পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো। দেখো, 1855 থেকে 56 খ্রিস্টাব্দে বিহারের ভাগলপুর, রাজমহল পাহাড় এবং বাংলার মুর্শিদাবাদ অঞ্চলে সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে যে আদিবাসী গণ অভ্যুত্থান ঘটেছিল তা সাঁওতাল বিদ্রোহ বা হুল নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণসমূহগুলো কি কি? অত্যাধিক রাজস্বের বোঝা। সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে যে চাষযোগ্য জমি তৈরি করেছিল তাকে দামিন ইকোহ বা পাহাড়ের প্রান্তদেশ বলা হতো। ব্রিটিশ সরকার তার ওপরে চড়া হারে খাজনা ধার্য করে। দিখু বা বহিরাগতদের শোষণ। বহিরাগত মহাজন, ব্যবসায়ী, জমিদাররা সাঁওতাল পরগনার প্রবেশ করে সরল সাঁওতালদের চড়া সুদের জালে ফাঁসিয়ে তারা কেনারাম ও বেচারাম নামক ভূ-বাটখারা ব্যবহার করে সাঁওতালদের ঠকাতো। রেলপথ নির্মাণে অত্যাচার। রাজমহল অঞ্চলে রেলপথ বসানোর কাজে সাঁওতালদের জোর করে নামমাত্র মজুরিতে বা বিনা মজুরিতে বেগাশ্রম খাটানো হতো এবং সাঁওতাল নারীদের ওপর পাশবিক অত্যাচার করা হতো। ঐতিহ্যবাহী শাসন ব্যবস্থার অবসান। সাঁওতালদের নিজস্ব মাঝি বা পঞ্চায়েত ব্যবস্থা বাতিল করে ব্রিটিশরা সেখানে জটিল ও ব্যয়বহুল আদালত ও পুলিশি ব্যবস্থা চাপিয়ে দেয়। দেখো, গুরুত্ব বা ফলাফল পয়েন্টটা দেখো, একদম টু দা পয়েন্টে লেখা। পৃথক সাঁওতাল পরগনা গঠন। সাঁওতালদের শান্ত করতে সরকার সাঁওতাল পরগনা নামে একটি পৃথক জেলা গঠন করে। অনিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা। এই অঞ্চলে দিকু বা বহিরাগতদের প্রবেশ এবং সাঁওতালদের জমি কেনা আইন করে নিষিদ্ধ করা হয়। ভবিষ্যৎ আন্দোলনের অনুপ্রেরণা। এই বিদ্রোহ প্রমাণ করেছিল যে আদিবাসীরা ঐক্যবদ্ধ হলে আধুনিক ব্রিটিশ শক্তির ভিত কাঁপিয়ে দেওয়া সম্ভব। এটি পরবর্তীকালে মুন্ডা বিদ্রোহের পথ প্রশস্ত করেছিল। দেখো, নেক্সট কোশ্চেন যেটা আছে, 19 শতকে বাংলায় ফরাজি আন্দোলনের উৎপত্তি, বিকাশ ও চরিত্র আলোচনা করো। দেখো, 1808 খ্রিস্টাব্দে পূর্ব বাংলায়, বর্তমানে বাংলাদেশে হাজী শরিয়তুল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয়। ফরাজি শব্দের অর্থ হলো ইসলামের নির্দেশিত আবশ্যিক কর্তব্য। আন্দোলনের উৎপত্তি ও ধর্মীয় সংস্কার। হাজী শরিয়তুল্লাহ লক্ষ্য করেন যে বাংলার মুসলমানরা ইসলাম ধর্মের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে নানা রকম কুসংস্কারে মগ্ন হয়েছে। তিনি ধর্মকে শুদ্ধ করার জন্য এই আন্দোলন প্রথমত শুরু করেছিলেন। তিনি ঘোষণা করেন যে ব্রিটিশ শাসিত ভারত হলো দারুল হারব বা শত্রুর দেশ, তাই এখানে জুম্মার নামাজ পড়া উচিত নয়। আন্দোলনের বিকাশ ও অর্থনৈতিক রূপ এবং দুদু মিয়ার ভূমিকা। শরিয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া এই আন্দোলনের হাল ধরেন। তার নেতৃত্বে এটি ধর্মীয় গণ্ডি পেরিয়ে এক শক্তিশালী কৃষক ও রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। দুদু মিয়া ঘোষণা করেন জমি আল্লাহর দান, তাই জমিতে কর বসানোর অধিকার কারণ নেই। তিনি পূর্ব বাংলায় দরিদ্র চাষি ও তাঁতিদের একজোট করে নীলকর হিন্দু জমিদারদের কর দেওয়া বন্ধ করে দেন। তিনি একটি নিজস্ব লাঠিয়াল বাহিনীও গঠন করেন এবং জমিদারদের কুটির আক্রমণ করেন এবং সামন্তরায় শাসন ব্যবস্থা গড়ে তোলেন। ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি। এই আন্দোলন ছিল মূলত একটি কৃষক ও উগ্র উপনিবেশ বিরোধী আন্দোলন। যদিও এর রূপ ছিল ধর্মীয়, কিন্তু এর ভেতরের মূল লক্ষ্য ছিল শোষিত কৃষকদের অধিকার রক্ষা করা এবং ব্রিটিশ শক্তির অবসান ঘটানো। দেখো, পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন যেটা আছে, মুন্ডা বিদ্রোহের কারণ, বিস্তার এবং এই বিদ্রোহে বিরসা মুন্ডার ভূমিকা আলোচনা করো। মোটামুটি মুন্ডা বিদ্রোহ দিয়ে যা কোশ্চেন দেবে তোমাদেরকে এটা লিখতে হবে। 19 শতকে একদম শেষে ছোটনাগপুর অঞ্চলে বিরসা মুন্ডার নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন গড়ে উঠেছিল তা ইতিহাসে মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। উলগুলান শব্দের অর্থ হলো প্রবল আলোড়ন বা বিরাট বিশৃঙ্খলা। দেখো, মুন্ডা বিদ্রোহের কারণ, খুঁতকাঠি প্রথার অবসান। মুন্ডাদের মধ্যে জমিতে যৌথ মালিকানার একটি প্রথা ছিল যাকে খুঁতকাঠি প্রথা বলা হতো। ব্রিটিশরা এই প্রথা রদ করে জমিতে ব্যক্তিগত মালিকানা এবং চড়া রাজস্ব ব্যবস্থা চালু করেছিল। বেগাশ্রম ও শোষণ। বহিরাগত মহাজন, জমিদার এবং জমিদাররা মুন্ডা কৃষকদের জোর করে বিনা মজুরিতে বেগার খাটাতো, যাকে বেট বেগার বলা হতো। খ্রিস্টান মিশনারিদের প্রতারণা। মিশনারিরা মুন্ডাদের জমি ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করছিল এবং তারপরে তারা মুন্ডাদের কোনো সাহায্যই করতো না। বিদ্রোহের বিস্তার এবং বিরসা মুন্ডার ভূমিকা। দেখো, ঐশ্বরিক নেতৃত্ব। বিরসা মুন্ডা নিজেকে ভগবানের দূত বা ধরতি আবা বলে ঘোষণা করেন। তিনি মুন্ডাদের বলেন যে তার অলৌকিক ক্ষমতায় ব্রিটিশদের বন্দুকের গুলি জলের মতো তরল হয়ে যাবে।
সশস্ত্র সংগ্রাম। 1899 খ্রিস্টাব্দে ক্রিসমাসের প্রাক্কালে বিরসার ডাকে মুন্ডারা তলোয়ার, তীর, ধনুক এবং নিয়ে রাঁচি, সিংভূম প্রভৃতি অঞ্চলে থানা, গির্জা এবং ব্রিটিশদের কাছারিতে আক্রমণ চালায়। শৈলরাকার পাহাড়ের যুদ্ধ। 1900 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে শৈলরাকা পাহাড়ে ব্রিটিশ বাহিনীর আধুনিক অস্ত্রের সামনে মুন্ডারা বীরত্বের সাথে লড়াই করে এবং পরাজিত হয়। বিরসা মুন্ডা গ্রেপ্তার হন এবং রাঁচি জেলে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। দেখো ফলাফল, এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করে মুন্ডাদের খুঁতকাঠি প্রথা পুনরায় ফিরিয়ে দেন এবং তাদের জমি অন্য কারো কাছে বিক্রি করা নিষিদ্ধ করেন। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম আরও অত্যন্ত উপযোগী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি